মুরগি দিয়েই হাল চাষ করে যাচ্ছে। মানুষ যে এত সহজে মরে যায়, এগুলো কোনোটাই কিন্তু অ্যাক্সিডেন্ট নয়। স্বাধীনতার অস্তিত্ব কোথায়? কাঠামোগত হত্যার ফাঁদ। ভাবনার গলতটা কোথায়? আমরা আসলে 1972 সালে পড়ে আছি। তারা জনমানুষের কথা কি ভাবে? মুক্তিযুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে, চেতনা দিয়ে ব্যবসা হয়েছে ঠিকই, তো এইটাই তো একটা জাতির বড় লজ্জা। ইতিহাসটাকেই আমরা রাজনীতির ঊর্ধ্বে ওঠাতে পারিনি। আওয়ামী লীগ বিএনপি কি করলো সেটা আমরা জানি। কাঙ্ক্ষিত স্বাধীনতার দূরত্ব কতখানি? আসল 26শে মার্চ বেহাত হয়ে গেছে। আলোচনা আলাপ কম হলো না, উপায়টা কি? যেটা 24শে ঘটেছে সেটা আবারও ঘটবে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পডকাস্ট কথা চলুক। স্বাধীনতা কতটা স্বাধীনতা, 5.5 দশকে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার কতটা অর্জিত হলো, তাই নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের আজকের অতিথি সাংবাদিক ও গবেষক জনাব আলতাফ পারভেজ। আলতাফ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন কথা বলছি 2026 সালের 26 মার্চ, স্বাধীনতা নিয়ে আমরা অনেক আলাপ করি, এটা আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। কিন্তু এই 26শে মার্চের আগের দিন 25শে মার্চ একটা বাস দৌলতদিয়া ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল এবং আমরা যখন কথা বলছি দুপুর 3:30 বাজে, ততক্ষণ পর্যন্ত যা তথ্য 24 জনের মরদেহ উদ্ধার হয়েছে। রীতিমতো বাসের মধ্যেই হয়তো তারা অনেক কষ্ট পেয়েই মারা গেছেন। তার কয়েকদিন আগে ঈদ গেল, ঈদে দুটা লঞ্চের সংঘর্ষের মাঝখানে পড়ে 2 জন মর্মান্তিকভাবে মৃত্যু ঘটল। এই যে সংবিধান নিয়ে এত আলোচনা, গণঅভ্যুত্থান হয়, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়ায়, কিন্তু মানুষ যে এত সহজে মরে যায়, মানুষের জীবন যে এত সুলভ, এই দুইটা দৃষ্টিভঙ্গির মাঝখানে স্বাধীনতার অস্তিত্ব কোথায়? না, এখানে তো মানুষ এখনো পরাধীন হয়ে আছে। স্বাধীনতার 55 বছর পূর্তি উদযাপন করছি আমরা। মানুষ দুভাবে এখানে পরাধীন হয়ে আছে। এক হলো, আমরা তো 71 সালে একবার স্বাধীন হলাম, তারও আগে 47 সালে এক দফা স্বাধীন হলো পুরো পাকিস্তান, যার অংশ ছিলাম আমরা। কিন্তু সেই যে স্বাধীন হলাম ব্রিটিশ শাসন থেকে, সেই ব্রিটিশ শাসন কাঠামো থেকে কিন্তু এখানকার মানুষের মুক্তি ঘটে নাই। ব্রিটিশ ভূমি ব্যবস্থা, দারোগা ব্যবস্থা, প্রশাসনের কোনো স্তর, কোনোভাবেই আমরা স্বাধীনতা পাই নাই মানুষ আকারে, নাগরিক আকারে। দ্বিতীয়ত যেটা আমরা পরাধীন, সেটা হলো আমরা একটা অতি পুরনো প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে আছি, সেখান থেকেও আমাদের মুক্তি ঘটে নাই, স্বাধীনতা পাইনি আমরা। এই যে আপনি বললেন বাস পড়ে গেল, এটা কিন্তু প্রায় পড়ে যায়, এবং এই বাস পড়ার পরপরই ট্রেনে আগুন লেগেছে। গত 24 ঘন্টার ভিতরেই তো এগুলো ঘটছে। তো এগুলা কিন্তু সবাই দুর্ঘটনা বলছে, অ্যাক্সিডেন্ট, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু অ্যাক্সিডেন্ট নয়। একটা রেলগাড়ি রেল লাইন দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে রাস্তায় বাস ক্রসিংয়ের রাস্তা আছে, সেখানে গেট থাকে না যখন রেল গেটগুলো, তো এইটাকে তো আপনি দুর্ঘটনা বলতে পারেন না। গেটম্যান আছে, গেটম্যানের পদ আছে, একজন চাকুরিও করে, সে বেতনও তোলে, কিন্তু গেটম্যানরা থাকে না। এটা তো একটা কাঠামোগত হত্যার ফাঁদ, এবং এই ফাঁদে প্রায় মানুষ মরে যায়। আমাদের যে বাস, ঢাকায় অন্তত অর্ধেক বাস পাওয়া যাবে আমি অনুমান করি ফিটনেস ছাড়া, ফিটনেসের কোনো পরীক্ষা হয় না। তো তারা রোডে তো প্রতিদিন বেরোচ্ছে, চলছে নির্বিঘ্নে, নিশ্চয়ই কোথাও বাড়তি কিছু পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা এটা চলতে পারছে। তো সেগুলো প্রায় দুর্ঘটনায় পতিত হয়, কিন্তু এটা তো দুর্ঘটনা নয়। ফেরিতে গাড়ি পড়ে যায়, কিন্তু প্রথম পড়েনি, আরও আগেও অনেকবার পড়েছে, মানুষ শুদ্ধ পড়েছে, মরে যাচ্ছে, কিন্তু এটার কোনো প্রতিকার করা হচ্ছে না, রাষ্ট্র এটা করছে না। সরকারের পর সরকার আসছে, সামরিক সরকার, নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নানা রূপে আমরা সরকার পেয়েছি, পাবো, গত 55 বছরে পেয়েছি। এক সরকার আরেক সরকারকে হটিয়ে আসছে, কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলবো আমাদের সরকারগুলো এখনও মুরগি দিয়েই হাল চাষ করে যাচ্ছে। পৃথিবীতে এরকম হয়েছে, 2-1 জায়গায় হয়তো ছাগল দিয়ে হাল চাষ হয়েছে, কিন্তু মুরগি দিয়ে হাল চাষ সম্ভব না। এখন বরং পাওয়ার টিলার, ট্রাক্টরের যুগ চলে এসেছে। কিন্তু আমাদের সেই জন্য প্রশাসন ব্যবস্থায় সরকার যারা চালাবেন, তাদের এই মুরগি সভ্যতা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে নাগরিকদের, না হলে এইভাবে আমরা মরতেই থাকবো। এবং দুর্ভাগ্যজনক, আমাদের নাগরিক সমাজের কাছেও এগুলো গুরুত্বপূর্ণ নয়। মাত্র 1 মাস আগে আমাদের নির্বাচন গেল, সেই নির্বাচনে জনগণের তরফ থেকে কিন্তু ভালো পরিবহন ব্যবস্থা,
উন্নত কৃষি ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা, এগুলো দাবি ছিল না। দাবি ছিল কার ধর্ম কী, কে টুপি মাথায় দিচ্ছে কি দিচ্ছে না, কে কোন মার্কার লোক, ইত্যাদি ইত্যাদি। মানে সাংস্কৃতিক বিষয়, জীবন যাপনের জন্য যে জরুরি, প্রতিদিনকার জরুরি বিষয়, সেগুলো এখনও আমাদের নাগরিক সমাজের কাছেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠেনি। ফলে রাজনীতিবিদরাও মানে ওই সাংস্কৃতিক বিতর্কে মাতিয়ে ভোটের তাওয়ায় রুটি ভেজে চলে যাচ্ছে। এবং এই ধরনের মুরগি ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা, মুরগিদের দিয়ে প্রশাসন চালানোর ব্যবস্থার ভিতর নাগরিক সমাজকে রেখে দিয়েছে। এই যে নাগরিক দায়বোধ তৈরি হলো না, সেই কারণেই কি সরকারেরও কখনো দায়বোধ তৈরি হয় না? মানে সরকার তো অন্য গ্রহ থেকে আসে না, আমার সমাজ থেকেই উঠে আসে। ফলে সেই ভাবনার গলতটা কোথায়? যে আকাঙ্ক্ষা নিয়ে ৭১-এ স্বাধীন হলো বাংলাদেশ, সেটা তো সেই বৈষম্যের বিরুদ্ধেই ছিল, ব্যবস্থাপনার বিরুদ্ধেই তো ছিল। ৫.৫ দশকে সেই ব্যবস্থাপনা আমরা অর্জন করতে পারলাম না। প্রতি বছর তাহলে ঘটা করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করে এই উচ্ছ্বাসের অর্থ কী দাঁড়ায়, যেখানে মানুষের জীবনের মূল্য শূন্যের কোটায় নেমে আসে? দেখুন, মুক্তিযুদ্ধ তো একটা অত্যন্ত বড় ব্যাপার। এই যে বাংলার কৃষি সমাজের মানুষ অস্ত্র হাতে একটা স্বাধীন দেশ গঠনের জন্য যুদ্ধ করেছে, এটা অবশ্যই বড় ব্যাপার। কিন্তু ওই প্রজন্ম এবং পরের প্রজন্মেরও একটা বড় দায়িত্ব বা মূল দায়িত্বই ছিল যে স্বাধীনতা যেই লক্ষ্যে হয়েছে তার বাস্তবায়ন। দেখুন, আমরা যেই গুরুত্বপূর্ণ ব্যবস্থা কি আমাদের এখানে, আমাদের পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোই তো প্রতিদিন আমি আপনি মোকাবেলা করি, এগুলোর ভিতর দিয়ে আমাদের যেতে হয়। এগুলো প্রতিষ্ঠিত হয়েছে ১৭৯২ সালে কর্নওয়ালিস কর্তৃক। এই দারোগা ব্যবস্থা, এই ভূমি অফিস, এগুলো তো সব ওনার তৈরি। তো ১৭৯২ সালের ব্যবস্থায় আমরা এখনও আছি। আমরা তেমন মানে আমি বলবো ৯০ ভাগই আছি, ১০ ভাগ হয়তো সংস্কার হয়েছে। তো এই যে মূল ব্যবস্থাটা কত বছর আগে, তা আমরা ব্রিটিশদের তাড়ালাম, আমরা পাকিস্তানের উপনিবেশিক শাসন থেকে মুক্ত হলাম, কিন্তু নিজেদের যে প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা সেইটা কিন্তু করিনি। ফলে আমি বলবো, আমরা যখন মুক্তিযুদ্ধ উদযাপন করি, গর্বিত হই, স্মরণ করি, আমরা একই সাথে আমাদের ব্যর্থতারও দিবস এগুলো এক ধরনের বিশ্বাসঘাতকতারও দিবস, যে ওই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়েছি সচেতনভাবেই অনেকাংশে। অন্তত ১৩টা নির্বাচন তো হলোই আমাদের, তার মানে ১৩টা সরকার তো আমরা পেয়েছি। কেউ কি পুলিশি ব্যবস্থার সংস্কার করেছে? এখনও করেনি। কর্নওয়ালিস সাহেবের ব্যবস্থাই কিন্তু পড়ে আছে, সেইটাই প্রতিদিন আমরা নাকাল হচ্ছি। সেই কারাগার ব্যবস্থা, সেই সচিবালয়, ডিসি অফিস প্রায় একই রকম আছে। তো সেগুলা তো পরিবর্তন হলো না। তো কিসের তাহলে উদযাপন? এই উদযাপন করতে হবে, কিন্তু একই সাথে এইটাও স্মরণ রাখতে হবে, আমাদের এই উদযাপনটা পুরোপুরি মেকি। আমরা লক্ষ্যের কিছুই পূরণ করতে পারিনি। আমরা অনেকাংশেই বিশ্বাসঘাতকতা করেছি। এটা একটা সম্মিলিত ব্যর্থতা। আমি কোনো দলকে বলতে চাই না, জনগণের দিক থেকেও ব্যর্থতা, রাজনীতির দিক থেকেও ব্যর্থতা। এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিউর, যে আমরা স্বাধীনতার তেমন কিছুই অর্জন করতে পারিনি। আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, মানচিত্র আছে, পতাকা আছে, কিন্তু আর আছে আমাদের পুরনো ব্রিটিশদের সমস্ত কিছু। আপনার এই দীর্ঘ সময়ের আপনি সংবাদ মাধ্যমের সাথে জড়িত, আপনি গবেষণা করেন নানান বিষয় নিয়ে, দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে আপনার এক ধরনের বিশেষজ্ঞ অবস্থান আছে। গলতটা মূল কোথায় হলো, সেটা যদি ৭১-এর পর থেকে শুরু করে এই ২০২৬ পর্যন্ত, এই ৫.৫ দশকে ঠিক কোন জায়গার গলদে? শিক্ষা ব্যবস্থায়, রাজনীতিবিদদের ভাবনায়, নাকি নাগরিক দায়বোধে? দেখুন, সমাজ এবং রাষ্ট্র তো পরিবর্তন করে যারা নির্বাচিত হয়ে এসেছে, বা অনির্বাচিত সরকারও আমরা পেয়েছি। সমাজের ধন্যাঢ্যরা, প্রভাবশালীরা, অভিজাতরা, কৃষক শ্রমিকরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়নি। তো এই যে অভিজাত শ্রেণী, এলিট সমাজ, আমাদের শাসক গোষ্ঠী, আমলাতন্ত্র মানে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি, এরা মিলেই তো দেশটা শাসন করলো ৫৫ বছর। বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা এই দেশটা শাসন করলো। ব্যর্থতা এরা বারবার শাসক হয়েছে, নিজেদের অবস্থান বজায় রেখেছে শাসক হিসাবে,
কিন্তু তারা ওই যে স্বাধীনতা বলুন, 90-এর গণ অভ্যুত্থান বলুন, এবারের 24-এর গণ অভ্যুত্থান বলুন, মানুষ বারবার যে আকাঙ্ক্ষার কথা বলেছে, প্রত্যাশার কথা বলেছে, মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তো সে বাড়ি চলে গেছে, সে শাসনটা দিয়ে দিয়েছে রাজনীতিবিদদের হাতে। এরা সবাই আমি বলবো ব্যর্থ হয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। এদের আসলে মানে পুরো রাজনীতির 55 বছরের রাজনীতির ব্যর্থতার কারণেই বাংলাদেশটার আজকে এই অবস্থা। আপনি দেখুন 28% মানুষ এখনও দরিদ্র। দরিদ্র মানে সে $2 নিচে আছে। এখানে এমনও ক্ষেত্র আছে, শিল্প আছে যেখানে মানুষের দৈনিক আয় 200 টাকার কম। তাহলে এই আবার 55 বছর ধরে আমরা দারিদ্র্য বিমোচনের কথা বলে যাচ্ছে এই সরকারগুলো। তো 28% দরিদ্র মানে প্রায় 1/3 মানুষ দরিদ্র, 5 কোটি মানুষ দরিদ্র। তো এইটাই তো একটা জাতির বড় লজ্জা যে স্বাধীনতার 55 বছর পরেও এখানে 5 কোটি মানুষ দরিদ্র। আমি কালকে একটা বই পড়ছিলাম, মানে 47 সালে পূর্ব পাকিস্তানের মানুষের গড় জাতীয় আয়ের চেয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় আয় কম ছিল, ভিয়েতনামের জাতীয় আয় কম ছিল। আজকে 55 বছর পর ওরা কোথায়? আমাদের চেয়ে কয়েক গুণ বেশি। তো এই যে এটা তো বিরাট ব্যর্থতা। রাজনীতিবিদদের এই ব্যর্থতার দায় নিতে হবে, তাদেরই দায় আমি বলব। আমরা একটু মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনার কাছে জানতে চাইব। 55 বছর ধরে আপনি যেসব ব্যর্থতার কথা বললেন, এগুলো তো কার্যত জনমানুষের ওপর চাপানো হয়েছে। এই ব্যর্থতাগুলো যারই হোক না কেন তার ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মানুষ সাধারণ মানুষ। কিন্তু সমাজের যে অভিজাত শ্রেণী এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলে, কিংবা যাদের আমরা সুশীল সমাজ বলি, সিভিল সোসাইটি, যারা অভিজাত শ্রেণী কিংবা শাসক শ্রেণীর উপর প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার কথা, বুদ্ধিবৃত্তিক চর্চা করার কথা, তারা জনমানুষের কথা কি ভাবে? মানে যতটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা বিতর্ক শুনি, স্বাধীনতার ঘোষক নিয়ে যতটা বিতর্ক শুনি, আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না সেটা নিয়ে যতটা বিতর্ক শুনি, আমি কি এখন 2026 সালে আমার কৃষকের প্রয়োজন নিয়ে সেই বিতর্ক শুনি, কিংবা আমার শিক্ষা ব্যবস্থার গলদ নিয়ে সেই বিতর্ক শুনি? এই ভাবনার ফারাক কেন? ওই যে আমি বলবো মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযোদ্ধাদের অস্ত্রটা জমা দিতে বলা হয়েছিল। তারপর বলেছিল অস্ত্র জমা দিয়ে আর কিছু বলা হয়নি, তুমি কি করবে। তুমি 9 মাস যে যুদ্ধ করলো, যারা দেশটা স্বাধীন করলো, যারা নায়কদের আমরা বাড়ি পাঠিয়ে দিলাম অস্ত্রটা জমা নিয়ে। তাকে জাতি গঠনে কাজে লাগানো, জাতি গঠনের দায়িত্ব, দেশ গঠনের দায়িত্ব অন্যরা নিয়ে নিল। নিয়ে কি করলো? আসলে তারাও কাজ করলো না, তারা সেই পুরনো আমলাতন্ত্র, পাকিস্তানের আমলাতন্ত্র, বা যেটা আসলে মূলত ব্রিটিশ কর্নওয়ালিসের আমলাতন্ত্র, তার হাতে ওই দেশের দায়িত্ব আবার সঁপে দিল। ফলে এক যুদ্ধ হলো, বিজয়ী হলো বাংলাদেশের মানুষ, কিন্তু শাসক রয়ে গেল, শাসন ক্ষমতা রয়ে গেল সচিবালয়, কেন্দ্রীয় সচিবালয়। তো তারা জনবিচ্ছিন্ন একটা সচিবালয় আমাদের সবসময়ই ছিল। ব্রিটিশরা তো এই শাসন কাঠামো তৈরি করেছে এখানকার মানুষকে নিয়ন্ত্রণে রেখে রাজস্ব আদায় করবে এবং রাজস্বটা নিয়ে যাবে। যে কোনো ঔপনিবেশিক প্রভুদের এইটাই হলো লক্ষ্য থাকে, এইটা এই লক্ষ্যে তো সে অসৎ নয়, কিন্তু আমরা সেই লক্ষ্যই রেখে দিলাম, সেই ব্যবস্থাটাই রেখে দিলাম। অভিজাতরা মুক্তিযোদ্ধাদের বাড়ি পাঠিয়ে দিল, মুক্তিযোদ্ধারা হারিয়ে গেল, তাদের পরে আমরা ভাতা দিলাম, কিন্তু জাতি গঠনে কাজে লাগালাম না। এবং মুক্তিযোদ্ধারাও সংগঠিত হয়ে সেই জাতি গঠনের কাজে লাগার দাবি তুলতে বা ব্যবস্থা পরিবর্তন করতে পারলো না। তারা বিভিন্ন দলে ভাগ হলো, তারা চাইলো ভাতা, সন্তানের জন্য চাকুরি ইত্যাদি, কিন্তু এইদিকে জাতি গঠনের মূল লক্ষ্য যে বাদ হয়ে গেল সেটা নিয়ে কিন্তু সোচ্চার হলো না কেউ। তারপরেও দেখুন 90-এও একই ঘটনা ঘটলো। যারা পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান করলো, করে তারা আবার আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে তারা যে যার পেশায় চলে গেল। এবং আওয়ামী লীগ বিএনপি কী করলো সেটা আমরা জানি। 24-এও তাই হলো। আপনি কৃষকের কথা বললেন, 24-এর গণ অভ্যুত্থানের পরে, এটা তরতাজা আছে এই জন্য উদাহরণটা দিচ্ছি, 11টা কমিশন হলো। কৃষি বিষয়ে কোনো কমিশন হলো না, শিক্ষা বিষয়ে কোনো কমিশন হলো না। তার মানে এই অভ্যুত্থানের প্রধান চাওয়ার জায়গাটা কিন্তু সচেতনভাবে বাদ রেখে দেওয়া হলো। এবং এই যে অভ্যুত্থানের পর প্রায় 20 মাস আমরা অতিক্রম করলাম, শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো সংস্কার প্রস্তাব এলো না, বাস্তবায়নও হলো না। কৃষিক্ষেত্রে কোনো বাস্তবায়ন হলো না, কিছুই হলো না।
এই গত 20 মাসে আলু চাষিরা 3বার প্রায় বিপর্যয়ের শিকার হলো, পেঁয়াজের চাষিরা হলো। কই সেগুলো নিয়ে কিন্তু এই রাষ্ট্র ক্ষমতায় যারা নিজেরা প্রতিদিন অভ্যুত্থান বলে মুখে ফেনা তুলে বলছে, তারা কিন্তু মোটেই ওই দিকে মনোযোগ দিল না। তারা মনোযোগ দিল সংসদ 1 কক্ষ হবে না 2 কক্ষ হবে, এই নিয়ে আমাদের 20 মাস চলে গেল। কিন্তু কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এগুলাই কিন্তু গত 20 মাসে হলো না। এই অভ্যুত্থানের পরে যেমন 20 মাসে হলো না, মুক্তিযুদ্ধের পরেও ঠিক তেমনই ঘটেছিল। মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযোদ্ধাদের থেকে অস্ত্রটা নিয়ে নেওয়া হলো, জমা নেওয়ার কথা বলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তারপর সমাজ, রাষ্ট্রটা আগের ছন্দেই চলতে শুরু করলো। আপনি মুক্তিযুদ্ধের পরপরের কথা বলছিলেন। এমনকি আমি একটা জিনিস যুক্ত করতে চাই, মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিল, যারা শুধু বিরোধী ছিল মানে রাজনৈতিকভাবে না, নানা ধরনের অপরাধ, ফৌজদারি অপরাধও করলো, গণহত্যা করলো, নারীদের সম্ভ্রমহানি ঘটালো, তাদেরও কিন্তু পরবর্তী সরকার বিচার করতে পারলো না। দেখুন, যেই পাকিস্তান বাহিনীর কথা আজকে 26শে মার্চ পত্র পত্রিকাইতে সব জায়গায় লেখা হচ্ছে, বলা হচ্ছে, সেই 90,000 যে সৈন্য ভারত নিয়ে গেল, কই আমরা তো তাদের বিচার করতে পারলাম না। তারা কি যুদ্ধাপরাধী নয়? তাহলে ওই 9 মাস কাদের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করলো? এখানে যে লাখ লাখ লোক মারা গেল, সেই মৃত্যুর জন্য কি তাদের একজনকেও আমরা বিচার করতে পারলাম? 90,000-এর বেশি যুদ্ধবন্দী নিয়ে গেল ভারত। তার মধ্যে সর্বশেষ 195 জনের একটা তালিকা করা হলো যে এদের বিচার করবে বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সেই তালিকা অনুযায়ীও বিচার করতে পারলো না, দাবিটা ছেড়ে দিল। সেই 195 জনের মধ্যে কিন্তু টিক্কা খানের নামও রাখলো না বাংলাদেশ। মানে এত বড় অপরাধের পরেও টিক্কা খানকে আমরা যুদ্ধ অপরাধী হিসাবে কিন্তু মৌখিকভাবেও বলতে পারলাম না, কাগজে পত্রেও বলতে পারলাম না, বিচার তো পরের বিষয়। সেই গেল পাকিস্তানি সৈনিকদের ব্যাপার। এইখানে যারা পাকিস্তানি সৈনিকদের সহযোগী ছিল, দালাল আইন হলো, তাদের অনেকে প্রায় 45,000 গ্রেপ্তার হলো বিভিন্ন সময়। কিন্তু 73 সালের ভিতর 2 দফায় আমাদের সরকার ক্ষমা করে দিল তাদের। তার মানে সামরিক এবং বেসামরিক দুই দিকেই যারা অপরাধ করলো তাদের কিন্তু কারো বিচার হলো না। তার মানে একদিকে প্রশাসনিক পরিবর্তন হলো না, জনগণের প্রত্যাশা পূরণ হলো না, সেই পুরনো ঔপনিবেশিক শাসনই রয়ে গেল। আবার যাদের হাতে মার খেলো মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, সেই ফৌজদারি অপরাধেরও বিচার হলো না। তাইলে এই মুক্তিযুদ্ধের পরেও যা ঘটেছে, 24-এর অভ্যুত্থানের পরেও তাই ঘটেছে, এবং 90-এর অভ্যুত্থানের পরে আমি নিজে যুক্ত থেকে আমি জানি তখনও তাই ঘটেছিল। যারা 1982 থেকে 1990 সামরিক সরকারের সঙ্গে ছিল, জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে, তাদের কারো তো বিচার হয়নি। যারা এই বিরোধী অবস্থানে থাকেন এবং পরবর্তীতে বিচার হয় না, তারা তো খোলা হাওয়াতেই ঘুরে বেড়ান। তারা কি জাতি গঠনের যে আকাঙ্ক্ষা, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার কথা সরকারের, সেই প্রক্রিয়ার মধ্যে বাধাগ্রস্ত করেছেন এই 5.5 দশক ধরে? অবশ্যই, কারণ এরা চায় কি, যাদের বিরুদ্ধে এই জনগণের বারবার মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, সেই শক্তিগুলো চায় কি, চায় হলো স্থিতিশীলতা। যেভাবে আছে সমাজ, যেভাবে আছে প্রশাসন, যেভাবে পুলিশি ব্যবস্থা আছে, ভূমি অফিসগুলো যেভাবে আছে, শিক্ষা অফিসগুলো যেভাবে আছে, সব এইভাবেই থাকুক। শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্কটা ঠিক ওইভাবেই থাকুক। কারণ এই একটা বড় সুবিধাভোগী শ্রেণী আছে, স্থিতিশীলতার একটা সুবিধাভোগী অভিজাত শ্রেণী আছে। ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, এখনও আছে। এরা চায় সমাজ যেভাবে চলছে সেভাবেই চলতে থাক। কিন্তু জনগণ বারবার এদের পরাস্ত করে বটে, করার পর আবার হেরে যায়, ক্ষমতা আবার ধীরে সুস্থে নানা প্যাচে পড়ে ওই স্থিতিশীলতার পক্ষের শক্তির হাতে চলে যায়, ওই সিন্ডিকেটগুলোর হাতেই চলে যায়। সেই কারণে আমরা গণ অভ্যুত্থান করি, গণ অভ্যুত্থানের পরে হেরে যাই। আমরা একটা প্যাসিভ রেভলিউশনের শিকার হই, একটা প্রতিক্রিয়াশীল অভ্যুত্থানের প্রতি বিপ্লবের শিকার হই। আমি বলবো মুক্তিযুদ্ধ মাত্র 2-3 বছরের মধ্যে আবার একটা প্রতি বিপ্লবের শিকার হয়েছিল। মুক্তিযুদ্ধ বেহাত হয়ে গিয়েছে। আমরা যখন 26শে মার্চ উদযাপন করি, 16 ডিসেম্বর উদযাপন করি, আমাদের এইটাও বলা উচিত যে আমাদের আসল 26শে মার্চ বেহাত হয়ে গেছে। আমাদের প্রকৃত 16 ডিসেম্বর আমরা হারিয়ে ফেলেছি। আমরা আসলে একটা
বিশ্বাসঘাতকতার শিকার হই পুনরায় পুনরায় বারবার। কেন হই? মানে ৫.৫ দশক ধরে আপনারা যারা গবেষণা করেন এগুলো বলেন, আমরাও ছোটবেলা থেকে এই লাইনগুলোই পড়ে দেখে শুনে বড় হচ্ছি যে আমরা বিশ্বাসঘাতকতার শিকার হই, আমরা বারবার হেরে যাই, জনগণ ঘুরে দাঁড়ায় কিন্তু তারপর আবারও হেরে যায় সেই এক সিস্টেমের কাছে। কিন্তু ৫.৫ দশকে কোথাও শুরু হলো না কেন সেই যাত্রাটা? মানে আমরা এখনো কেন আমাদের মনে হয় যে আমরা সেই শূন্যতেই আছি? পরিবর্তন চেষ্টাগুলো আসলে দুইভাবে দুর্বল। তারা সফল হয়, রক্ত দেওয়ার ক্ষেত্রে সফল, প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষেত্রে মাঠে সফল, কিন্তু দুইভাবে তাদের মৌলিক একটা দুর্বলতা ছিল। এক হলো সাংগঠনিকভাবে তারা অসংগঠিত ছিল। দেখুন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা নিয়ে আপনি আলাপ করছিলেন। মুক্তিযুদ্ধ করব এরকম তো মনস্থ ছিল না বাংলাদেশের মানুষের। তারা চেয়েছিল ৭০-এর নির্বাচনের ফলাফলটা বাস্তবায়িত হোক, আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হোক। তারা তো দেশটা ভেঙে ফেলতে চায়নি, সেরকম কোনো সামরিক প্রস্তুতি ছিল না বাংলাদেশের মানুষ। মুক্তিযুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একটা গণহত্যা চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যেয়ে বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে। ফলে এটা একটা স্বতঃস্ফূর্ত যুদ্ধ, মাত্র ৯ মাসে আমরা স্বাধীন হতে পেরেছিলাম। এটা একটা সফলতা, কিন্তু এইটা একই সাথে একটা দুর্বলতাও, যে একটা স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ, দ্রুত তারা বিজয়ী হয়েছে, কিন্তু তারা সংগঠিত ছিল না। তাদের এই অসংগঠিত অবস্থা আবার আদর্শিক অসংগঠিত ছিল। সবাই যার যার জায়গা থেকে দেশ স্বাধীন করেছে, কৃষক, শ্রমিক, ছাত্র সবাই নেমেছে, নারী নেমেছে, কিন্তু তাদের কোনো একটা রাজনীতিক বোঝাপড়া, রাজনৈতিক সাংগঠনিক অবস্থান, একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য এগুলো ছিল না মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন করব, দেশ একটা স্বাধীন দেশ প্রয়োজন, এটুকুই ছিল। কিন্তু কী ধরনের সমাজ গড়ব, কী ধরনের প্রশাসন গড়ব, ঠিক কী পরিবর্তন আনব, সেই লক্ষ্যে কিন্তু সংঘবদ্ধ ছিল না সমাজ। ৯০ও তাই। ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ১৫ দলীয় ঐক্যজোট ছিল, ৭ দলীয় ঐক্যজোট ছিল, সবার মনে হয়েছে যৌথভাবে নামলে জেনারেল এরশাদের পতন ঘটেছে। কিন্তু ঠিক কী বাস্তবায়ন করব আমরা, এক সুতায় গাঁথা ছিল না শক্তিগুলো। ২৪ও তাই, আরও অনেক বেশি স্বতঃস্ফূর্ত। শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন, তার উপর জুলুম করা হয়েছে, তখন মানুষ মনে হয়েছে না, এই জুলুমের বিরুদ্ধে নামতে হবে, চলো সবাই নামি। নামার পর আরও হত্যাকাণ্ড হয়েছে, আরও মানুষ প্রতিবাদী হয়েছে এবং সরকার পালিয়ে গেছে। কিন্তু এই পালানোর পর আমি কী ধরনের বাংলাদেশ গড়ব, সেই রাজনীতিক প্রতিজ্ঞা লিখিত পড়িত ছিল না, সেই রাজনৈতিক সংঘবদ্ধতা ছিল না। ফলে যারা পরাজিত হয় তারা বারবার ওই জনগণের অসংগঠিত অবস্থার সুযোগ নিয়ে তারা দ্রুত সংগঠিত হয়ে যায়। আপনি দেখুন ২৪-এর গণ অভ্যুত্থানের যারা বিরোধী শক্তি তারা দ্রুতই সংগঠিত হচ্ছে, এবং আগামী ১-২ বছর পর দেখবেন যে তারা আবার যার যার আসনে, যার যার পুরনো চেহারায় অবস্থান নিয়ে ফেলেছে। তখন আমরা এইভাবে ৫ই আগস্টের স্মৃতিচারণ করব। আজকে যেভাবে ২৬শে মার্চের স্মৃতিচারণ করছি, সেভাবে আমরা ৫ই আগস্ট ৩৬শে জুলাইয়ের স্মৃতিচারণ করব। কিন্তু আমরা দেখব যে ৩৬শে জুলাইয়ের সেই লক্ষ্যগুলো কিছু বাস্তবায়ন হয়নি। এখনই তো বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী তো সেগুলা বাস্তবায়ন করা যাচ্ছে না। সংবিধান বড় হয়ে উঠেছে এখনও। মুক্তিযুদ্ধের পরেও এরকম হয়েছিল যে আচ্ছা বিচার আচ্ছা থাক, একটা জাতীয় ঐক্যমত হোক। দেখুন বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার করতে পারল না, ফৌজদারি অপরাধেরও কোনো বিচার হলো না, রাজনৈতিক অপরাধ তো বাদই দিলাম, বলা হলো যে আমাদের এখন বিশ্ব সমাজের স্বীকৃতি প্রয়োজন, ইসলামী রাষ্ট্রগুলোর স্বীকৃতি প্রয়োজন, পাকিস্তানের স্বীকৃতি প্রয়োজন। ভারতও বলল যে এইগুলো ছেড়ে দাও, এখন আবার পুরনো ব্যবস্থার দরকার, জাতিসংঘের সদস্য হতে হবে, পাকিস্তান স্বীকৃতি দিবে, ওআইসি স্বীকৃতি দিবে, ইন্দোনেশিয়া তদবির করলো। তো আমরা সেই পুরনো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করার জন্য মুক্তিযুদ্ধের মূল বেদনার জায়গাটাই ছাড় দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে সচিবালয়ের কাছে আমরা মুক্তিযুদ্ধের যে পরিবর্তনের লক্ষ্যগুলো আবার ছাড় দিয়ে দিলাম। সেই পুরনো সচিব, সেই পুরনো সিভিল ব্যুরোক্রেসি, সেই পুরনো মিলিটারি ব্যুরোক্রেসি কিন্তু রেখে দিলাম। মুক্তিযুদ্ধের লক্ষ্যগুলো এইভাবে নস্যাৎ হয়ে গেল, হারিয়ে গেল।
এবং এই 5.5 দশক ধরে কি আমরা শুধু আফসোসটাই করলাম, কোথাও শুরু করতে পারলাম না? না, বারবার আফসোস হয়, আবার বারবার রুখে দাঁড়ানো হয়। মানুষ এক প্রজন্মের পর আরেক প্রজন্মে এসে আবারও দাবি তোলে। দেখুন 90-এর পরে 24-এ মানে 34 বছর পর কিন্তু আবার চেষ্টা হলো, আরও বড় আকারে চেষ্টা হলো। 1990-এর গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দেয়নি, এবার 800-900 মানুষ জীবন দিয়ে দিল, হাজার হাজার মানুষ আহত হলো। কই মানুষের ভিতর যারা জীবিত আমরা, আমাদের ভিতর কি ওদের স্মরণ, ওদের আকাঙ্ক্ষার কথা ভাবি আমরা? আমাদের কি মনে পড়ে যে ওরা কি কেন জীবন দিল? তাহলে কিছু তো বাস্তবায়ন হওয়া উচিত, কিছু তো পরিবর্তন হওয়া উচিত। কই কোনো রাজনৈতিক দলগুলো তো আর ওইভাবে সেই তাগিদ বোধ করছে না। সব কিছু যেন গতানুগতিকভাবে আবার ভোট হলো, এমপি হলো, মন্ত্রী হলো, মন্ত্রিসভা হলো, পার্লামেন্ট একদিন দুদিন বসে কিছু কথা হয়, কিন্তু পরিবর্তন কোথায়? মানে এই 5.5 দশকে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে পারল না, যেটা বলছেন, এইটা আপনি কতটা আসলে রাষ্ট্রের ইতিহাস দেখেন এই 5.5 দশকে, আর আমাদের সমাজের ইতিহাসটা কোথায়? আমরা সমাজ গঠন করতে পারলাম না কেন? বারবার রাষ্ট্র গঠনের কথা হয়, রাষ্ট্র গঠন হয়, সরকার গঠন হয়, সমাজটা কি গঠন হলো? না, আমাদের সমাজে তো আরও দৈন্যতা বেড়ে গেল, আরও বিভক্তি বেড়ে গেল, এবং আমাদের সমাজের যে আমি বলবো ঐক্য সংহতি, যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেগুলো আরও ছিনতাই হয়ে গেল। এতক্ষণ যেটা বললাম প্রায় কেন্দ্রীয় রাষ্ট্রের চিত্র, কিন্তু সমাজের অবস্থাটা আরও করুণ। সমাজে আরও বহির্দেশীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটে গেছে। সেই ঐতিহ্যবাহী বাঙালি সমাজ, বাংলাদেশের সমাজ আর নেই সেখানে। এবং এক ধরনের আমি বলবো যে বিচ্ছিন্ন, শেকড় বিচ্ছিন্ন সংস্কৃতির আধিপত্য, এবং আমাদের তারুণ্যের সাথে, আমাদের নতুন প্রজন্মের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্যের বন্ধনটাও কিন্তু ছিঁড়ে গেছে। এবং এটাও সেই রাজনৈতিক কারণেই, কারণ যারা আমাদের অভিজাত শ্রেণী, এলিট শ্রেণী, কুলীন সমাজ, যারা শাসন করছে বাংলাদেশ এই দফায় দফায় নানা রূপে, তারা এমন বিচ্ছিন্নতার বীজ ছড়িয়েছে, বিভেদের নানা ইস্যু দিয়ে সমাজকে প্রতি মুহূর্তে বলবো যে বাদ অনুবাদে মানে বিভক্তি এবং বিতর্কে লাগিয়ে রেখেছে, যাতে সমাজের মূল বিষয়গুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলতে না পারে। নির্বাচন আসলে কি ঘটলো এবার? মানুষকে এমনভাবে সাংস্কৃতিক বিষয়ে লাগিয়ে রাখা হলো পরস্পরের বিরুদ্ধে, যে দেশের জন্য যে যেমন কর্মসংস্থান কিন্তু বড় বিষয় নয়। দেখুন, এত বেকারির দেশে কর্মসংস্থান কোনো বড় বিষয় হয়ে উঠতে পারছে না। বাজার সিন্ডিকেট ভাঙার বিষয়টা কিন্তু বড় হয়ে উঠতে পারছে না। শিক্ষার পরিবর্তনের বিষয়টি বড় হয়ে উঠতে পারছে না। মানে বিষয় হয়ে আছে কি, দীর্ঘদিন গণঅভ্যুত্থানের পরে কয়েক মাস শুধু বিতর্ক গেল, মেয়েদের ওড়না নিয়েই 3-4 মাস সোশ্যাল মিডিয়ায় বিতর্ক গেল। ওই সময় তো কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী অভ্যুত্থানে তো বিতর্ক হওয়া উচিত ছিল আমাদের আগামী 2 বছরের ভিতর 10 লাখ 20 লাখ কর্মসংস্থান প্রয়োজন, কিন্তু সেটা নিয়ে বিতর্ক নেই, এখনও বিতর্ক নেই, আগেও ছিল না। তার মানে এলিট সমাজকেও নানা ধরনের আইডেন্টিটি পলিটিক্সে, সাংস্কৃতিক বিতর্কে, বিবাদে লাগিয়ে রেখেছে। তার মানে আমরা 5.5 দশকে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, আমরা যেটাকে বলি মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা দিয়ে ব্যবসা হয়েছে ঠিকই নানানভাবে, নানান রাজনৈতিক দলের হাতে, কিন্তু সত্যিকারের আকাঙ্ক্ষা আমরা ধারণ করতে পারলাম না। এর এক ধরনের কারণ কি আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই আমরা রাজনীতির ঊর্ধ্বে ওঠাতে পারিনি? হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যেটা আপনি বললেন, আমাদের এখানে ধর্মের যেমন রাজনৈতিক ব্যবহার আছে, অনেক রাজনৈতিক দল গোষ্ঠী ধর্ম নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং সফল ব্যবসায়ী তারা। ধর্ম দিয়ে এখানকার মানুষকে নানাভাবে প্রলুব্ধ করা যায় এবং এর অপব্যবহার করা হচ্ছে। তেমনি মুক্তিযুদ্ধ নিয়েও অনেক রাজনৈতিক দল গোষ্ঠী তাদের মতো করে মুক্তিযুদ্ধের নানা ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ দিয়ে এটাকে একটা ব্যবসার পণ্য বানিয়ে, রাজনৈতিক পণ্য বানিয়ে এখানে ওই শাসক গোষ্ঠী হয়ে আছে। এখানে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা যেমন শাসন কাজে বিশেষভাবে সফল, ধর্ম ব্যবসায়ীরাও বিশেষভাবে সফল সমাজকে নিয়ন্ত্রণের জন্য। আমাদের এখানে এই ধর্ম এবং মুক্তিযুদ্ধ এই দুটো হলো সবচেয়ে ভালো মানে পণ্য আর কি, রাজনীতি এবং সমাজকে নিয়ন্ত্রণের জন্য। এর ফলে আপনি যেটা বলছেন
যে আমরা কেন একটা ভালো প্রশাসনিক ব্যবস্থাপনা পেলাম না, কেন আলাপের শুরুতে যেটা আপনি বললেন, কেন আমাদের সড়কগুলো এত দুর্ঘটনাময়, কেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে গুণগত শিক্ষা পাওয়া যাচ্ছে না, কেন আমাদের হাসপাতালগুলোতে টাকা দিলেও ভালো মানে চিকিৎসা মেলে না, কেন মানুষ অসুস্থ হলে বিদেশে চলে যায়। কারণ হলো এখানে যেই ধর্ম ব্যবসায়ী সমাজ এবং মুক্তিযুদ্ধ ব্যবসায়ী সমাজ, তারা ওই দুটো পণ্য দিয়েই আমাদেরকে বুথ করে রেখেছে। আমরা ওই তাদের ডিজাইনের বাইরে যে একটা আধুনিক উন্নত সামাজিক ব্যবস্থাপনার দাবি তুলতে পারলাম না এখন। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি তো দীর্ঘদিন নানা রকম গবেষণার সাথে জড়িত, মুক্তিযুদ্ধ নিয়ে ঠিকঠাক গবেষণা কি আমরা করতে পারলাম? ধরেন শহীদের তালিকা, রাজাকারের তালিকা, আমরা এমনকি আওয়ামী লীগ সরকারের সময় যারা মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি প্রাধান্য দিত বা অনেকে বলে সবচেয়ে বেশি বিক্রি করেছে, তারাও রাজাকারের তালিকাটা করতে পারলো না। একবার একটা তালিকা ঘোষণা হলো, সেই তালিকা পরে আবার বাতিল করা হলো। মুক্তিযুদ্ধে গণমানুষের যে সম্পৃক্ততা, আমরা শুধু গোলাবারুদের কিংবা রাইফেলের ছবি দেখে মুক্তিযুদ্ধ মনে করি, কিন্তু একদম অজপাড়াগায়ে ঢাকা পাকিস্তানিরা যখন আক্রমণ করলো তখন তো কার্যত সারা দেশে মানুষ ছড়িয়ে গেছে এবং দেশ জুড়েই তো প্রতিবাদটা হয়েছিল। সেই প্রত্যন্ত অঞ্চলে অজপাড়াগায়ে জনমানুষের যে সম্পৃক্ততা, সেইটা কি আমাদের ইতিহাসে খুব বেশি দেখেন? না, দেখুন আপনি আওয়ামী লীগের কথা বললেন, আওয়ামী লীগ যা করলো তাতে মনে হয় যেন মুক্তিযুদ্ধটা 1971 সালের 7ই মার্চ থেকে শুরু হয়েছে। তা তো নয়, 1952 থেকেই নানাভাবে নানা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে, আকাঙ্ক্ষার ভিতর দিয়ে একটা রাষ্ট্রনৈতিক পরিবর্তনের জন্য এখানকার মানুষ প্রস্তুত হচ্ছিল। তো সেই ইতিহাসগুলো তো সংরক্ষিত হয় না, ঠিকভাবে লিখিত হয় না। মুক্তিযুদ্ধ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে একটা দলীয় ভঙ্গি, একটা দলীয় দৃষ্টিকোণ এত বেশি প্রাধান্য বিস্তার করে আছে, এখনও আছে। আমি বলবো এখনও যখনই এক দলের পরিবর্তে আরেক দল সরকার আসে, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে, বলে, যার যার ন্যারেটিভ, এবং ওইটাকে রাজনীতিক প্রয়োজনে ব্যবহার করে এবং খুবই দৃষ্টিকটু এটা। এবং এটা করতে করতে এখন অবস্থা এমন হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আর তরুণ সমাজ জানতে পারছে না। কারণ বিপুল হাজার হাজার বই লেখা হয়েছে দলীয় দৃষ্টিকোণ থেকে, কোনো ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য। মুক্তিযুদ্ধের যে প্রধান নায়ক কৃষকরা, শ্রমিকরা এবং ছাত্ররা। দেখুন, ছাত্ররা 69-এর আন্দোলন করলো, শ্রমিকরা তাতে যুক্ত হলো এবং 69-এর আন্দোলনের গণ-অভ্যুত্থানের ফসল হিসাবে আমরা 70-এর নির্বাচন পেলাম। সেই নির্বাচনের ফলাফল যখন বাস্তবায়ন করা হলো না এবং তার বিরুদ্ধে যখন একটা গণহত্যা চাপিয়ে দেওয়া হলো, তখন মুক্তিযুদ্ধ শুরু হলো। কারা করলো শুরু? প্রথমে সৈনিকরা। এই যে মুক্তিযুদ্ধে সৈনিকদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, পুলিশ বাহিনী রাজারবাগে এবং অন্য অন্য জায়গায়, তারাই তো প্রথম শুরু করলো। তারপর তাতে যুক্ত হলো সাধারণ কৃষক সমাজ, শ্রমিকরা, সাধারণ মানুষ। তাদের কিন্তু সেই গৌরবোজ্জ্বল ভূমিকার কিন্তু কোনো তেমন ডকুমেন্টেশনই হয় নাই আজ। যেগুলোও যতটুকু হয়েছে সেটাও গুরুত্ব দিয়ে প্রচারও করা হয়নি। কিছু ব্যক্তির ভূমিকাটাই সবচেয়ে বড় আকারে প্রচারিত হয়েছে এবং সেগুলো এমন বিকৃতভাবে করা হয়েছে, কালে কালে মানুষ সেগুলো বিরক্ত হয়ে গেছে। ফলে এখন তো এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেই মানে প্রকৃত সত্যগুলোও নাই, আর যতটুকু আছে তারা এখন আর আগ্রহী নেই। কারণ এটাকে ক্লিশে করে ফেলা হচ্ছে, এটাকে একটা বিরক্তিকর প্রচারণায় পরিণত করা হয়েছে। অথচ আমাদের এখানে 9 মাস যা হয়েছে সেটা তো একটা মহাকাব্যিক ঘটনা আমি বলবো, কিন্তু তার প্রকৃত ডকুমেন্টেশন হয়নি। এবং এগুলো শুরু আমি বলবো যে মুক্তিযুদ্ধের পরপর মুক্তিযোদ্ধাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়েই সমস্ত সর্বনাশটা শুরু হয়েছে। অমুক্তিযোদ্ধাদের হাতেই সব পড়ে গেছে। কিন্তু রাজনীতিবিদরা কখনো কি, আপনি গত 5.5 দশকে দেখেছেন যে আমরা রাজনীতিবিদদের যে ব্যর্থতা নিয়ে আলাপ করি, তারা কখনো সেই দায় স্বীকার করা তো পরে, দায় বোধ করেছে? না, তারা দায় স্বীকারও করে না, দায় বোধও করে না, এবং জনগণের তরফ থেকেও তাদের উপর সেই চাপ নেই। দেখুন, মানে এটা আমি এই জন্য বারবার বলি যে এটা আমাদের কালেকটিভ ফেলিউর, সম্মিলিত ব্যর্থতা, যে মুক্তিযুদ্ধের কোনো অর্জন বাস্তবায়িত হলো না এবং পরেরও বড় বড় রাজনৈতিক সংগ্রামের কিছু বাস্তবায়িত হলো। দেখুন, আরও পিছনে গেলে আমাদের এখানে একসময় তেবাগার সংগ্রাম হয়েছিল। মানে
তেবাগার মূল স্পিরিট কি, যে কৃষি সংস্কার, আমাদের ভূমি ও কৃষি ব্যবস্থার সংস্কার করতে হবে। আজও কিন্তু সেটা হয়নি। আমরা ইলামিত্রকে গ্লোরিফাই করি, তেবাগার সংগ্রামের স্মরণ করি ওই দিবস আসলে, কিন্তু যে কৃষি সংস্কার কিন্তু হলো না। এরকম আমরা মুক্তিযুদ্ধকে স্মরণ করি, স্মৃতিসৌধে যে ফুল দেওয়া, ভাষা আন্দোলন স্মরণ করি, শহীদ মিনারে যে ফুল দেয়। যে ভাষা আন্দোলনের যে মূল স্পিরিট, যে বাংলাকে প্রতিষ্ঠিত করতে হবে কোথায়, জ্ঞান বিজ্ঞানের জগতে। আমরা বাংলা একাডেমি করেছি। বাংলা একাডেমির মূল কাজ তো একটা বইমেলা আয়োজন নয়, যে বাংলা ভাষায় উচ্চতর শিক্ষার গ্রন্থরাজি প্রণয়ন, এটা ছিল শুরুর প্রথম লক্ষ্য। কিন্তু সেই উচ্চশিক্ষায় এখন আমরা কি করি, ইংরেজিতেই ফিরে যাচ্ছি। তো কারণ বাংলায় উচ্চতর শিক্ষার বই পুস্তক আমরা তৈরি করতে পারি। তো বাংলা একাডেমিকে আমরা মূলত লাগিয়েছি বছরে একটা মেলা করবে সোহরাওয়ার্দী উদ্যান। এরকম মাঝে মাঝে কিছু বানান পরিবর্তন করে, যেটা নিয়ে এক ধরনের সমাজে কনফিউশন তৈরি। দুর্ভাগ্যের ব্যাপার আর কি। বাংলা একাডেমি কি হতে পারত, দেখুন 47-এ তো বাংলাটা ভাগ হয়ে গেল, অর্থাৎ দুই বাংলাই দুটো উপনিবেশের অধীনে পড়ে গেল। আমরা পাকিস্তানিদের অধীনে, পশ্চিমবাংলা দিল্লির অধীনে। 71-এ বাংলাভাষীরা, 71-এর মুক্তিযুদ্ধে অন্য ভাষীরাও মুক্তিযুদ্ধ করেছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। কিন্তু এটা বাংলাভাষী সমাজই তো বড় সমাজ। এখানে বাংলাভাষীরা একটা নতুন রাষ্ট্র পেল। এইটা পৃথিবীব্যাপী যে 30 কোটি বাংলাভাষী আছে তাদের জন্য একটা গৌরবের জায়গা ছিল, প্রত্যাশার জায়গা ছিল, যে ঢাকাকে ঘিরে 30 কোটি মানুষের একটা দেশ, মানে সাংস্কৃতিক দেশ হবে। পশ্চিমবঙ্গ আছে ভারতের মধ্যে, কিন্তু সেও তো চায় এখানে বাংলা ভাষার উন্নয়নে ঢাকায় কিছু কাজ হোক। ত্রিপুরার বাঙালিও চায়, আসামের বাঙালিও চায়। এই 30 কোটি মানুষ এর সাংস্কৃতিক রাজধানী ঢাকা কি হতে পারলো? মুক্তিযুদ্ধের পর আমরা কিন্তু বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এগুলোকে বিল্ড করতে পারিনি ওই লক্ষ্যে। মানে আমাদের ব্যর্থতা শুধু প্রশাসনিক নয়, শুধু কৃষি শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা পৃথিবীব্যাপী যে বাংলা ভাষীরা আছে তাদের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে পারিনি। আবার অন্য ভাষাগুলোরও উন্নয়ন ঘটাতে পারিনি। আমরা প্রশাসনিক ক্ষেত্রেও ব্যর্থ হলাম, উন্নতির ক্ষেত্রেও, মানে আর্থিক ক্ষেত্রেও ব্যর্থ হলাম, অবকাঠামোর ক্ষেত্রেও ব্যর্থ হলাম। আজকে মেট্রো রেল ছাড়া বাংলাদেশের কিন্তু আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আপনি নৌ যোগাযোগ, মানে ঝুঁকি নিয়ে যেতে হবে, যেগুলো দিয়ে আপনি শুরু করলেন। রেল যোগাযোগ আগুন লেগে যাচ্ছে, সময় মতো ট্রেন আসছে না। বাস যোগাযোগ, মানে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন, কোনোভাবে পৌঁছতেও পারেন, মানে আল্লাহর উপর ভরসা করে চলাফেরা করা। সচিবালয়, ভূমি অফিস, আমি দেখলাম নতুন সরকার আসার পরে একজন মন্ত্রী সকাল 9টায় ভূমি অফিসে গিয়েছেন, মানে টাইমলি আসার। জিনিসটা ভালো, কিন্তু মূল ভূমি অফিস কেন্দ্রিক মূল সমস্যা কি? সমস্যা হলো সেই পুরনো ভূমি ব্যবস্থা, যেখানে মানুষ প্রত্যহ, গ্রামের মানুষ, শহরের মানুষ নাজেহাল হচ্ছে। তার মানে ভূমি ব্যবস্থাপনা পরিবর্তন। এরকম আমরা মূল জায়গা বাদ দিয়ে কিছু পপুলিস্ট আচরণ করছি। আমাদের নীতি নির্ধারকরা কিছু জনপ্রিয়তা আসে এরকম কিছু পদক্ষেপ নিয়ে মানুষকে অনেক সময় মুগ্ধ বা বোকা বানানোর চেষ্টা করছেন। কিন্তু যে ব্যবস্থাপনাগত যে পরিবর্তন, যেটা মুক্তিযুদ্ধেরও মূল লক্ষ্য, 90-এর অভ্যুত্থানের মূল লক্ষ্য, 24-এর গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য, সে ব্যবস্থাপনাগত পরিবর্তনের জায়গায় কিন্তু যে আমাদের পারফরমেন্স খুবই খারাপ। তাহলে সেই 71-এর কাঙ্ক্ষিত স্বাধীনতার দূরত্ব কতখানি বাংলাদেশের কাছ থেকে এখন? আমরা বলবো যে আমরা 72 সালে আছি। 71 সালের অর্জন গৌরবের, সেটা প্রয়োজন ছিল, জরুরি ছিল। বাংলাদেশ রক্তের বিনিময়ে, অসংখ্য শহীদের বিনিময়ে সে অর্জন করেছে। কিন্তু তারপর যে 72 সালে যে কাজগুলো শুরু করা দরকার ছিল সেগুলো শুরু করা যায়নি। ফলে আমরা আসলে 1972 সালে পড়ে আছি। আমাদের 72 থেকে শুরু করতে হবে, অর্থাৎ কর্নওয়ালিসের প্রশাসনিক ব্যবস্থা থেকে আমাদের আগে বের হতে হবে। আর স্বরাজ কায়েম করতে হবে। দেশটা আমাদের করতে হবে। দেশটা আমাদের করা মানে প্রশাসনটা আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজনে চালাবো, সেইটা করতে হবে। আমরা এখন একটা কলোনিয়াল
প্রশাসনের অধীনে আছি। কে করবে, মানে এই সিস্টেম থেকে বের হওয়ার উপায় কি? 5.5 দশকে তো আলোচনা আলাপ কম হলো না, উপায়টা কি? মানে কোত্থেকে শুরু হবে এই যাত্রাটা? এটা রাজনীতিবিদদেরই করতে হবে, এই পার্লামেন্টকে এই দায়িত্ব নিতে হবে। এখন যারা সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টের বাইরে যে রাজনীতিবিদরা আছেন তাদেরই করতে হবে। দেখুন, শ্রমিক এই পার্লামেন্টে তো শ্রমিক নাই, কৃষক নাই, এই পার্লামেন্টে অনেক ব্যবসায়ী আছেন, অনেক পুরনো আমলা আছেন, তাদেরই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর যদি তারা না করেন আবার গণঅভ্যুত্থান হবে, আবারও এরকম যেটা 24-এ ঘটেছে সেটা আবারও ঘটবে। তো নাগরিক দায়বোধের অভাব কতটা দেখেন, এবং সেই নাগরিক দায়বোধ কি শুধুমাত্র নাগরিকের দোষ? মানে নাগরিক দায়বোধ তৈরি হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার, যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না, তো পারিবারিক শিক্ষা, সামাজিক রাষ্ট্রিক শিক্ষা, সেই ব্যবস্থাপনা কি আমরা করতে পারলাম না? সেটাও হয়নি। এবং আমাদের নাগরিক সমাজকে এই যে মুক্তিযুদ্ধ বলুন, গণঅভ্যুত্থান বলুন, বা এগুলো বাদ দিলে তার যে প্রকৃত প্রয়োজনের জায়গা থেকে, মনোযোগের জায়গা থেকে তার মনোযোগ সরিয়ে দেওয়ার যে চেষ্টা বিভিন্ন সংস্থা মহল করে, সেইটায় তো নাগরিক সমাজ বিভ্রান্ত। আমি বলবো আমাদের একজন নাগরিকের চিকিৎসা ব্যবস্থা পাওয়া জরুরি, কিন্তু চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি আপনি আমাদের মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বা সমাজে আলোচনা আছে? দেখেন, নেই। কিন্তু তাকে অন্য বিষয়ে তাকে ব্যস্ত রাখা হয়, সামাজিক নানা গোষ্ঠী তাকে এইভাবে বিভ্রান্ত করে, তার মনোযোগ অন্যদিকে নিয়ে রাখে। এখন এইটা অতিক্রম করে নাগরিক সমাজ কখন তার প্রকৃত প্রয়োজনের জায়গায় সংঘবদ্ধ হবে, প্রয়োজন পূরণের লক্ষ্যে রাস্তায় নামবে বা কাজে নামবে বা দাবি তুলবে, সেটাও একটা রাজনীতিক কাজ। সেই রাজনীতিক একটা কি বলবো দুর্বলতার জায়গায় আমাদের সমাজ আছে, এটা একটা বাস্তবতা, এটা চাইলেই হবে না। এটা আমার কথা নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এই নেতিবাচক অবস্থাতেই বাংলাদেশ আছে। বাংলাদেশের 17 কোটি মানুষ তার যেসব বিষয় তার জন্য জরুরি প্রয়োজন তাকে ঘিরে সংঘবদ্ধ নয়, তার মনোযোগ টেনে অন্য জায়গায়, অন্য অনেকটা অপ্রয়োজনীয় সাংস্কৃতিক বিতর্কে তাকে সংঘবদ্ধ করে রাখা হয় প্রাত্যহিকভাবে। এটা আপনি যদি বলেন যে এটা একটা সচেতন পরিকল্পনার অংশ কি, আমি বলবো হ্যাঁ। কিন্তু বাংলাদেশের জনগণ তা এই সচেতন পরিকল্পনা অতিক্রম করে তার নিজের এজেন্ডায়, তার নিজের প্রয়োজনের লক্ষ্যে এখনো সংঘবদ্ধ হওয়ার মতো রাজনৈতিক পরিণত অবস্থায় পৌঁছাতে পারেনি। আমরা এই 2026-এর 26শে মার্চেও সেই দুর্বলতায় আছি। পরিকল্পিত আপনি কেন বলছেন? মানে আমার নিজের প্রয়োজনটা থেকে মনোযোগ সরিয়ে রাখলে কার লাভ? লাভ সেই যারা অভিজাত শ্রেণী, কুলীন সমাজ, যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, তাদের লাভ। দেখুন, আমাদের এখানে প্রায় 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটিগুলোর ছাত্র সমাজ তো সমাজের সবচেয়ে সেন্সিটিভ অংশ, স্পর্শকাতর অংশ, সংবেদনশীল অংশ। তারা প্রতিদিন কী নিয়ে বিতর্কে লিপ্ত গত 20 মাসে দেখেছি আমরা। তারা কি অভ্যুত্থানের পর তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য কখনো কথা বলতে পেরেছে? না অন্য অন্য বিষয়ে তাদের মনোযোগ সরিয়ে রাখা হয়েছে? খেয়াল করুন কারা তাদের মনোযোগ ওই দিকে সরিয়ে রাখে। আজকে বাংলাদেশে প্রায় 2-3 কোটি সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু আপনি 20 জন কৃষকের কোনো সংগঠন পাবেন না। কৃষক সমাজকে অন্য বিতর্কে লিপ্ত করে রাখা হয়েছে। একই সাথে শ্রমিকদেরও। আশুলিয়ায়, গাজীপুরে লক্ষ লক্ষ শ্রমিক, সেখানে কোনো শ্রমিক সংগঠন কিন্তু প্রধান সংগঠন নয়। সেখানে অন্যান্য ধরনের সমাবেশে হাজার হাজার মানুষ যুক্ত হয়, কিন্তু শ্রমিকরা নিজের দাবিতে, নিজের প্রয়োজনে সংগঠিত নয়। এই যে সমাজের বিভিন্ন পেশাজীবীদের নানা অন্য প্রয়োজনে, তার পেশার স্বার্থ, তার নিজের স্বার্থের জায়গা থেকে অন্য বিষয়ে সংঘবদ্ধ করে রাখা হয়, ব্যস্ত রাখা হয়, এটা একটা পরিকল্পিত আমি বলবো কাউন্টার হেজিমনি, যে তার নিজের স্বার্থের হেজিমনির বাইরে তাকে অন্য আরেকজনের হেজিমনির অধীনে রাখা হয়েছে। এখান থেকে বের হওয়ার উপায় নেই বাংলাদেশ? উপায় রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া, একটা
রাজনৈতিক নাগরিক সমাজ আকারে 17 কোটি মানুষের আবির্ভাব হওয়া প্রয়োজন, কিন্তু সেটা কবে হবে আমি জানি না, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা এখনো সেই জায়গায় নেই, এটাই বাস্তবতা। এবং সেইটাই কি সত্যিকারের স্বাধীনতা নয়? সেটাই হবে প্রকৃত স্বাধীনতার চেষ্টা, স্বাধীন হওয়ার চেষ্টা, মানে ভৌগোলিক স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতা, সঙ্গীতের স্বাধীনতা অতিক্রম করে সেইটাই হবে প্রকৃত মুক্তির যুদ্ধ আর কি। বাংলাদেশ এখনো ওই মুক্তির যুদ্ধে এখনো প্রবেশই করতে পারলো না। অথবা ভাই আমরাও আসলে জানি না এটা কবে শুরু হবে। আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশাটা তো অবশ্যই জানিয়ে রাখতে পারলাম। আমরা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তবে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি অনেক নেতিবাচক কথা হয়তো বলেছি, কিন্তু না, তবে নেতিবাচক কথার মধ্যে দিয়ে নিশ্চয়ই ইতিবাচক দিনের এক ধরনের চেষ্টা। রূঢ় তো, বাস্তবতা তো রূঢ়। আমরা কথা বলছিলাম সাংবাদিক এবং গবেষক আলতাফ পারভেজের সাথে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ নিয়ে। আমরাও আসলে জানি না সেই সত্যিকারের স্বাধীনতা অর্জনের শুরুটা কোথায় হবে, তবে মানুষ তো আশাই বাঁচে, সেই আশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে কথা চলুক দেখার জন্য।